তাহলে এই ভোট দেওয়ার পরে আজকে আপনার নাম বাতিল হচ্ছে। তাহলে এতদিন ধরে যারা ভোট দিচ্ছিলেন, যারা নতুন ভোটার তাদের কাছে বাদ দিচ্ছি আমি, যারা এতদিন ধরে ভোট দিচ্ছিলেন তাদের একটা অধিকার তৈরি হয়েছে। এবছরও তারা ভোট দেবে, তাদের প্রতিনিধি বাছাই করবে। গণতান্ত্রিক কাঠামোর মধ্যে, প্রজাতান্ত্রিক কাঠামোর মধ্যে এটাই আমাদের উপায়। তাহলে সেই পর্বে নির্বাচন কমিশনের দায়িত্ব ছিল যাতে একটিও ভোটারের নাম বাদ না যায়। তাহলে নির্বাচন কমিশন কি করলো? একটা বড় অংশের নাম বাদ দিল। সুপ্রিম কোর্ট কি করলো? বললো ভুল করছো, আমি জুডিশিয়াল অফিসার অ্যাপয়েন্ট করছি। জুডিশিয়াল অফিসার অ্যাপয়েন্ট করলে তার বিরুদ্ধে বিচার করলে অ্যাপিল করবো কোথায়? আচ্ছা ঠিক আছে, হাইকোর্টে জাজ নিয়োগ করে দিচ্ছি, ট্রাইব্যুনাল করে দিচ্ছি। আমি এইখানেই প্রশ্ন তুলছি। আমি বলছি যে সুপ্রিম কোর্টে বা কোনো বিচারালয়ে, সেটা হাইকোর্টের মুন্সিফ কোর্ট হতে পারে বা ম্যাজিস্ট্রেট কোর্ট হতে পারে, আমরা যাই কখন? যখন দেখি কোনো আইন লঙ্ঘিত হচ্ছে, আইন ভঙ্গ হচ্ছে। তাহলে আইন যদি ভুল করে, আইন যদি না মানে, যদি বেআইনি কোনো কাজ হয়, তাহলে জুডিশিয়ারির কাজ হচ্ছে ওই চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে দিয়ে আইনের রাস্তায় ফেরত করে নিয়ে আসা। যেটাকে ট্রাক থেকে বেরিয়ে গেছে, ডিরেলড হয়েছে, সেই ট্রামটাকে রেলের লাইনে ফেলতে হবে, ট্রাকে ফেলতে হবে। এটাই জুডিশিয়ারির কাজ। তাহলে যদি কোনো অন্যায় হয়ে থাকে তাহলে অন্যায়কে বাতিল করতে হতো। যদি ভুল হয়ে থাকে এসআইআর পর্বকে বাতিল করতে হতো। এসআইআর তো করাই যায় না। আমি বিভিন্ন জায়গায় বক্তৃতাতে বলেছি যে আমরা যা জানি 1950 সালে যে আইন আছে, সেই আইনে প্রতিটি নির্বাচনের আগে, আপনারাও জানেন প্রতি বছরই হয়, নির্বাচনের আগে রিভিশন করতে হয়। তাহলে সেই রিভিশন করার কথা ছিল। যদি সেই রিভিশন করতে গিয়ে কোথাও বাড়তি ভুল হয়ে থাকে, তখন কারণ দর্শন করতে হয়, কারণ রেকর্ড করতে হয়, করে তখন স্পেশাল রিভিশনে পর্ব হতে পারে যে কোনো একটা পার্টিকুলার বুথে বা কোন একটা পার্টে, কোন একটা পার্টিকুলার অ্যাসেম্বলিতে। কিন্তু সারা রাজ্য জুড়ে স্পেশাল রিভিশন করা যায় না। নির্বাচন কমিশন যা যুক্তি দেখিয়েছে, সুপ্রিম কোর্ট যেটাকে গ্রহণ করেছে, সম্মানের সঙ্গে জানাচ্ছি, সুপ্রিম কোর্টকে সম্মান জানাই, দেশের আইন বিচার ব্যবস্থাকে সম্মান জানাই। সমালোচনা করার অধিকার আমাদের আছে, সংবিধান সেই অধিকার দিয়েছে। তাই দৃঢ়তার সঙ্গে বলছি, সুপ্রিম কোর্ট যে বিচার দিয়েছে তা আইনসম্মত হয়নি। সুপ্রিম কোর্টের দায়িত্ব ছিল এই সমস্ত পর্বকে বাতিল করে মানুষের ভোটাধিকার ফেরানো, যাতে একটিও মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত না হয়। আজকে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি আমরা, যেভাবে অ্যাপিলে শুনানি হচ্ছে, উত্তর 24 পরগনা যেখানে যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, সেই জেলার ট্রাইব্যুনালের দায়িত্বে ছিলেন জাস্টিস শিবজ্ঞানাম, যিনি যে কথা বলছিলাম যে যখন বিচার করছেন তখন বলছেন যে কোনো রেকর্ডই নেই। আপনারা সবাই আদালতে যান যখন প্রয়োজন পড়ে। আমরা যখন জজ করে অ্যাপিল করি তখন মুন্সিফ কোর্ট থেকে একটা বা ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে একটা অর্ডার নিয়ে যায়। কোনো অর্ডার থাকলে সেই অর্ডারের বিরুদ্ধে অ্যাপিল করি। আমরা আজকের দিনে কেউ জানি না যে কেন আমার নাম বাতিল হয়েছে। এই হচ্ছে চরম বাস্তবতা। আর যদি একটু পরিসংখ্যান দেখি, যদি নিজের এলাকায় খোঁজ করি, তাহলে দেখবেন যত নাম বাতিল হয়েছে তার মধ্যে সর্বাপেক্ষা বেশি হচ্ছে মুসলিম, মতুয়া, শিডিউল ট্রাইব, যারা সমাজে পিছিয়ে পড়া অংশ, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, শিক্ষায় যারা পিছিয়ে আছে, যাদের দায়িত্ব ছিল সরকারের দায়িত্ব ছিল যে সংবিধানের যে নীতি প্রণয়নের যে গাইডলাইন আছে, সেই গাইডলাইন মেনে মানুষের মধ্যে অর্থনৈতিক বৈষম্য দূর করা। আমাদের সংবিধানে আর্টিকেল 39 সে কথাই বলেছে। একটু আগে প্রতাপদা বলছিলেন যে 3% আজ কাছে সমস্ত সম্পত্তি পুঞ্জীভূত হচ্ছে, আর আমার সংবিধান বলছে যে রাষ্ট্রের নীতি এমন হবে না যাতে কনসেন্ট্রেশন অফ ওয়েলথ হয়। যারা মার্ক্সবাদী রাজনীতিতে বিশ্বাস করেন
তারা ঠিক এইটাকেই তাদের ভাষায় বলে অ্যাকুমুলেশন বাই ডিসপোজিশন। তাহলে যে ফিলোসফি, যে দর্শন, কার্ল মার্কসের কথা আমরা যা চর্চা করি, আমরা যারা মার্কসবাদী তারা যে চর্চা করি, আর আমাদের যে সংবিধান, তার সঙ্গে এই প্রশ্নে কোনো দ্বন্দ্ব নেই। একথা মানুষের কাছে পৌঁছায় না, পৌঁছাতে হবে আপনাদের কাছে। আমি যখন এই বার্তা নিয়ে আসছি তখন এই কথা বলার জন্য আসছি যে প্রতাপদা যে কথা বলেছেন সেই কথা আমার সংবিধান বলেছে যে রাষ্ট্রের নীতি এমন হবে যাতে কনসেন্ট্রেশন অফ ওয়েলথ না হয়, রাষ্ট্রের নীতি এমন হবে যাতে ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ এমন হয় বা ব্যবহার এমন হয় সম্পদের যাতে মানুষের মধ্যে অর্থনৈতিক বৈষম্য দূর হয়। আর এই দূর করার জন্যই তো রিজার্ভেশন পলিসি করা হয়। আজকে দেখুন বিজেপি সরকার এসেই সেই রিজার্ভেশন পলিসি তুলে দেওয়ার চেষ্টা করছে। সকলে জানেন যে ওবিসির যে সংরক্ষণ ছিল তা কমিয়ে দেওয়া হয়েছে। যারা পিছিয়ে পড়া আছে তারা আরো পিছিয়ে পড়বে। তাহলে এই যখন পিছিয়ে পড়ছে, যখন এই বৈষম্য আরো বাড়ছে, মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে, যখন হকারদের উচ্ছেদ হচ্ছে মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে, তাহলে গরিবের অধিকার যেখানে যেখানে লঙ্ঘিত হচ্ছে মানুষের মধ্যে যখন ক্ষোভ বাড়ছে, তখন মানুষ তার এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটায় কোথায়? ওই যখন ভোট বাক্স আসে সেখানে গিয়ে সে ভোট দিয়ে বলে যে আপনি যে নীতি প্রণয়ন করেছেন সেই নীতি আমার সংবিধানের বিরুদ্ধে, আমি আমার সংবিধানের অধিকারকে সংরক্ষিত রাখতে চাই, আমি আমার সংবিধানকে রক্ষা করার জন্য আপনার বিরুদ্ধে ভোট দিতে চাই। আর যখন আপনি চান আপনার বিরুদ্ধে, ওর বিরুদ্ধে ভোট দিতে, তখন ওরা নিশ্চিত করতে চায় আপনি যাতে ভোট দিতে না পারেন। আর তাই ভোটের আগে থেকে নির্বাচন কমিশনের সঙ্গে ষাটগাঁট বাতা হয়েছিল যাতে এই 35-36 লক্ষ লোকের নাম বাদ যায় যারা গরিব, যারা ওদের বিরুদ্ধে ভোট দিতে চায়। এইটা হচ্ছে ষড়যন্ত্র। আর এই ট্রাইব্যুনাল যেভাবে চলছে, আমি বলেছি বিভিন্ন জায়গায় গিয়ে একই কথা বলছি যে যেভাবে যে গতিতে শুনানি চলছে তাতে এই 38 লক্ষ অ্যাপিলের হিয়ারিং শেষ হতে প্রায় 20 বছর লেগে যাবে। তাহলে 5 বছরে যদি 3টে করে ভোট হয়, যদি পঞ্চায়েত নির্বাচন, মিউনিসিপ্যালিটি বলুন, বিধানসভা বলুন, লোকসভা বলুন, যদি হয়, তাহলে একটা নির্বাচনও আপনি ভোট দিতে পারবেন না যতদিন আপনার নাম অন্তর্ভুক্ত না হবে। তাহলে আপনার মধ্যে যা ক্ষোভ আছে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ করার জায়গা যেটা ছিল, যে মাধ্যম ছিল, সচেতন ভাবে তা কেড়ে নেওয়া হয়েছে। এটাই চক্রান্ত আপনার বিরুদ্ধে। লড়তে হবে এখানে। এইখানে হচ্ছে লড়াই। এখনো পর্যন্ত আপনার আর্টিকেল 19-এর যে অধিকার, যেটা আপনার এই রাস্তায় নেমে প্রতিবাদ করার অধিকার, আমাদের এইখানে মিটিং করার যে অধিকার, এই অধিকারটা এখনো বেঁচে আছে। আগামী দিনে থাকবে কিনা সন্দেহ আছে। ক্ষমতায় আরএসএস এর পরিচালিত বিজেপি সরকার। আরএসএস এমন একটি সংগঠন এখন চর্চার মধ্যে আসছে যার রেজিস্ট্রেশন নেই, কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। সে যা সিদ্ধান্ত নেয়, সে যা নীতি প্রণয়ন করতে চায়, তার দায়িত্ব কেউ নেবে না। একটা লোক যদি রেজিস্ট্রেশন থাকে তাহলে তার দায়বদ্ধতা থাকে। যার রেজিস্ট্রেশন নেই সে কোনো দায় নেবে না। তারা বলছে গ্রুপ অফ পিপল, কাকে ধরবেন আপনি? ধরার মতো কেউ থাকবে না। তাই তারা নীতি প্রণয়ন করছে। কে সেই আরএসএস? আরএসএস হচ্ছে সেই দল, সেই সংগঠন, যে দল যখন যেদিন আমার দেশে সংবিধান প্রণীত হচ্ছে 1950 সালে, আমি শেষ করতে চাই, সেই দিন বোম্বে হাইকোর্টের রিটায়ার্ড জাজ বলছেন, যিনি আরএসএস সংগঠনের সদস্য, যে দেশের মনু কোড আছে সে দেশে নতুন করে সংবিধান প্রণয়নের প্রয়োজন নেই। তাহলে যারা সেদিন সংবিধান মানেনি তারা আজকে আপনার সংবিধানের অর্জিত অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে। এখান থেকে অল্প দূরে আকরাম খানের বাড়ি, আমরা তার নাম চর্চা করি না। আকরাম খান ছিলেন সেই যুগের স্বাধীনতা সংগ্রামী, আশফাকুল্লাহ খান ছিলেন সেদিনের স্বাধীনতা সংগ্রামী। তাহলে আশফাকুল্লাহ খান, আকরাম খান, আকরাম খানের কথা বললাম এই কারণ বসির অঞ্চলের লোক বলে। আর ক্ষুদিরাম বোস, ভগৎ সিং, সূর্য সেন,
তাদের লড়াইয়ের মধ্যে দিয়ে যে সংবিধান পেয়েছি তাকে রক্ষা করতে হবে, দায় আমাদের আছে। আইনের লড়াই নিশ্চয়ই আমরা লড়বো, আপনার সহযোগিতা নিয়ে লড়বো। একটা চিঠি আমি আজকে পলাশদাকে দিয়েছি। এই চিঠিতে আমরা কতগুলো দাবি রাখছি। দাবিতে আমরা বলছি যে এই কারণ যেটা আমাকে জানানোর কথা ছিল যখন আমার নাম বাদ দিয়েছেন, এ আমার অধিকার, সংবিধান সেই অধিকার আমাকে দিয়েছে, সেই কারণ আমাকে জানাতে হবে। দুই, যেসব আধিকারিক আমার কাছে আপনার দেখানো 12খানা ডকুমেন্ট থাকা সত্ত্বেও আমার নামটা তালিকাভুক্ত করেনি, কারা তারা খুঁজে বার করতে হবে এনকোয়ারি করে, তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করতে হবে। হতে পারে সে ডিএম, হতে পারে সে এসডিও, হতে পারে সে বিএলআরও, কাউকে আমরা ছাড়তে চাই না। আপনি অফিস হোল্ড করে বসে আছেন, পাবলিক পোস্ট হোল্ড করে বসে আছেন, আপনার দায়িত্ব ছিল আমার ডকুমেন্টস দেখে, আপনি ডকুমেন্টসের কথা বলেছেন, সেই ডকুমেন্টস দেখে আপনার নাম অন্তর্ভুক্ত করা। আপনার দায়, আপনার দোষে আমি এবছরে ভোট দিতে পারিনি। যদি আপনি সেই চক্রান্তে অংশ হয়ে থাকে তাহলে সেই চক্রান্তের দায় আপনাকে নিতে হবে, প্রয়োজনে আপনার চাকরি থেকে বরখাস্ত করার দায়িত্ব আমরা নেব। তিন, আমাদের প্রতিটি জেলায় আমাদের আদালত আছে। কেন ট্রাইব্যুনাল হবে এই কলকাতার এক প্রান্তে? গরিব চাষি, ক্ষেতমজুর, শ্রমিক, ডেলি ওয়ার্কার যারা, ডেলি ওয়েজার যারা, তারা কাজ বন্ধ করে কেন ট্রাইব্যুনালে যাবে? ফলে প্রতিটি জেলায় ওই ট্রাইব্যুনালকে স্থানান্তরিত করতে হবে, যাতে মানুষ সেখানে পৌঁছতে পারে, যাতে ক্ষোভের কথা জানাতে পারে। 20 বছর আমরা তাই না, আমাদের দেব না আপনাদেরকে 20 বছর আমার নাম তালিকার বাইরে রাখতে। স্থির করতে হবে যে আমরা তালিকার অন্তর্ভুক্ত না করলে হয় তালিকায় ঢোকাতে হবে প্রতিটি নাগরিকের নাম, আর নাহলে নির্বাচন করবেন না। নির্বাচন না করতে দিলে ওরা আরো সুযোগ পেয়ে যাবে। ফলে নির্বাচনকেও নিশ্চিত করতে হবে আর তালিকায় অন্তর্ভুক্তিটাও নিশ্চিত করতে হবে। এই লড়াই তখনই সম্ভব যখন আপনি আমাদের সহযোগিতা করবেন। একসঙ্গে আইনের লড়াই, রাস্তার লড়াই একসঙ্গে করতে পারবো। অলরেডি আমি একটা চার্ট বানাতে দিয়েছি, আপনারা নিশ্চয়ই পেয়েছেন, আমি আলাদা করে বলছি না, পরের অনেক বক্তারা আছেন। আমি বলবো ওই চার্টটা প্রিপেয়ার করে দিন, আপনাদের তথ্য দিয়ে আদালতে আমরা একটা জনস্বার্থ মামলা করার চেষ্টা করছি। জনস্বার্থ মামলা করলেই সবকিছু হয়ে যাবে এ কথা বলছি না, কিন্তু আইনের লড়াই করে এই তদন্তকে নিশ্চিত করতে হবে। আইনের লড়াই করে যাদের কারণে আমার নাম বাদ গেছে তাদের বিরুদ্ধে শাস্তি ঘোষণা করতে হবে। ওদের বিরুদ্ধে শাস্তি ঘোষণা করতে পারলে তবে ওরাও ভয় পাবে। যে যন্ত্রণার কারণে আজকে আমরা ঘর ছেড়ে এই দুর্যোগের মধ্যে এক জায়গায় জড়ো হয়েছি, সেই যন্ত্রণার দায়ভার ওদের কাছেও পৌঁছাতে হবে, যন্ত্রণা ওদের কাছেও পৌঁছাতে হবে, তবেই এই যন্ত্রণা বুঝবে। ফলে সবাই মিলে একসঙ্গে লড়বো, এই লড়াইকে আরো শক্তিশালী করব, এই প্রতিজ্ঞা আমাদের সকলকে করতে হবে। আগামী দিনে সেই লড়াই করলেই সংবিধানকে বাঁচানো যাবে আর অর্জিত অধিকারকে রক্ষা করা যাবে বলে বক্তব্য শেষ করি।